তখনও বনলতা বুঝতে পারেনি যে আর একটু পরেই কতখানি অপমান অপেক্ষা করছে ওর জন্য। শাশ্বতীকেও ভাত বেড়ে দেন বনলতাই। খেতে বসে পাতে কুমড়ো ফুল নেই দেখে ঝাঁঝিয়ে উঠেছিল শাশ্বতী। এ কি, কুমড়ো ফুলের বড়া করনি আজ? ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে পুরোপুরি। কাঁচুমাচু মুখে বনলতা বলেছিলেন, ভুলে গেছি বৌমা, কাল করিয়ে দেবক্ষণ। নমস্কার, গল্পগুচ্ছর সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছর সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন সাহিত্যিক অংশুমান করের লেখা গল্প অপমান। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই আমি জানতে পারি আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প অপমান। গল্প পাঠে আমি অর্পিতা। আত্মসম্মানবোধ থাকা মানুষ অপমান ভুলতে পারে না মাসিমা। এই কথাগুলো সারা জীবন আপনাকে কষ্ট দেবে। আমার মনে হয় আপনারা আর এক মুহূর্ত এখানে থাকা উচিত নয়। আপনি দুর্গাপুরে চলে যান বরঞ্চ। ইরাবতী ওর রাশভারী ব্যক্তিত্বের সঙ্গে এই পরামর্শ মানানসই, কিন্তু এতখানি কড়া সিদ্ধান্ত নেওয়ার মতো মনের জোর তো বনলতার নেই। উনি তাই চুপ করেই রইলেন ফোনে। ইরাবতী আবার বলল, সারা জীবন শুধু অন্যের মতকে মান্যতা দিয়ে গেলে সে জীবন জীবন নয় মাসিমা। কখনো কখনো নিজের মতকেও প্রতিষ্ঠা করতে হয়। ইরাবতী রোজই ওকে ফোন করে, দুবেলা। আজ সন্ধেবেলা ফোন করলে ওর গলার স্বর শুনে বোধহয় বুঝতে পেরেছিল যে একটা কিছু হয়েছে। কি হয়েছে বলতে চাইছিলেন না বনলতা, কিন্তু ইরাবতী এতই চাপ দিচ্ছিল যে শেষমেশ বলতেই হলো। সকালবেলা সবার আগে ঘুম থেকে উঠে পড়েন বনলতা। এ তার বহু বছরের অভ্যেস। রাত 12টা-1টায় শুলেও ঠিক 6টাতেই ওর ঘুম ভেঙে যায়। রাঁধুনি কৃষ্ণা আর কাজের লোক লতাকে দরজা খুলে দেন বনলতাই। তখন অনামিত্র আর শাশ্বতী ঘুমোয়, অর্কও ঘুমোয়। আগে অবশ্য শাশ্বতীও ভোরে উঠত অর্ককে রেডি করার জন্য। এখন অর্কর ডে স্কুল হয়ে গেছে। ও স্কুল বাসে ওঠে 9টার সময়, তাই 7:30টার আগে অনামিত্র বা শাশ্বতী কেউই ঘুম থেকে ওঠে না। বনলতাই কৃষ্ণাকে কি রান্না হবে বুঝিয়ে দেন। ফ্রিজ থেকে কাঁচা সবজি আর মাছ বের করে দেন। অবশ্য মেনু ঠিক করার অধিকার বনলতার নেই। রান্না কি হবে তা প্রতিদিন রাতে বনলতাকে বলে দেয় শাশ্বতী। সেই মতো বনলতা ভোরবেলা কৃষ্ণাকে সবজি আর মাছ বের করে দেন। গতকাল বনলতা যখন টিভি দেখছিলেন তখনই শাশ্বতী ওকে বলে দিয়েছিল আজকের মেনু। বলেছিল কুমড়ো ফুল ভাজা করতে, কেননা আজ না করলে ফুলগুলো শুকিয়ে যাবে। বনলতারই কপাল যে বাকি সব কিছু ঠিকঠাক মনে করে রাখলেও কুমড়ো ফুল ভাজার কথা উনি একেবারেই ভুলে গিয়েছিলেন। এর অবশ্য একটা কারণ আছে। পাবদা মাছের ঝোলটা আজ তিনি নিজেই করবেন বলে ঠিক করেছিলেন বনলতা, করেওছেন। পাবদা মাছের ঝোল রান্না করার ভাবনাটাই হয়তো ওকে কুমড়ো ফুলের কথা একেবারেই ভুলিয়ে দিয়েছিল। অপমানিত হতে হলো এই জন্যই। স্কুলে যাবে বলে 9:30টায় খেতে বসে শাশ্বতী। তার আগে 9টা নাগাদ খেয়ে বেরিয়ে যায় অনমিত্র। অনমিত্রকে ভাত বেড়ে দেন বনলতাই। খুব যত্ন করে সমস্ত রান্না আলাদা আলাদা বাটিতে সাজিয়ে দেন। পারলে ছেলেকে সেই ছোটোবেলার মতো খাইয়েও দিতেন।
ওর রান্না করা পাবদার ঝোল হাসি মুখে খেয়েই অফিসে চলে গিয়েছিল অনুমিত্র। বলেছিল, কে ভালো খেলাম, কতদিন পর তোমার হাতে রান্না খেলাম মা। তখনও বনলতা বুঝতে পারেনি যে আর একটু পরেই কতখানি অপমান অপেক্ষা করে আছে ওর জন্য। শাশ্বতীকেও ভাত বেড়ে দেন বনলতাই। খেতে বসে পাতে কুমড়ো ফুল নেই দেখে ঝাঁঝিয়ে উঠেছিল শাশ্বতী। এ কি, কুমড়ো ফুলের বড়া করনি? ফুলগুলো তো নষ্ট হয়ে যাবে পুরোপুরি। কাঁচুমাচু মুখে বনলতা বলেছিলেন, ভুলে গেছি বৌমা, এই কাল তোমায় করিয়ে দেবক্ষণ। আবারও ঝাঁঝিয়ে উঠেছিল শাশ্বতী। কাল অবধি আর ওই ফুল ঠিক থাকবে না। নিজের প্রিয় বলে সেদিন তো কাঁকরোলের বড়া ঠিক করিয়ে নিলেন, তখন তো ভোলেননি। আর আমি কুমড়ো ফুলের বড়া বানাতে বললাম, বেমালুম ভুলে গেলেন। বাহ, দারুণ ভুলো মন তো আপনার। শাশ্বতীর কথা শুনে বনলতা মনে মনে বলেছিল, ধরনি, দ্বিধা হও, আমি পাতালে প্রবেশ করি। ইঙ্গিতে ওকে লোভী বলেছিল শাশ্বতী। ওকে, যে বনলতা তার এই ৭২ বছর জীবনে নিজের কথা কখনোই ভাবেনি। ভেবে গেলেন শুধুই অন্যদের কথা। তাকে কাঁকরোলের বড়া খুব প্রিয় বনলতার। দিন তিনেক আগেই শাশ্বতী ওকে বলেছিল কাঁকরোল ভাজা করতে। উনি শাশ্বতীকে বলেছিলেন, বলি আজ না ভাজা না করে ওই বড়া করাই বৌমা। শাশ্বতী রাজি হয়েছিল। সেই কাঁকরোলের বড়া করানো নিয়ে এইভাবে যে খোঁটা দেবে শাশ্বতী, বনলতা ভাবতেই পারেনি। এ অবশ্য প্রথম নয়। ছোটোখাটো জিনিস নিয়ে প্রায় শাশ্বতী ওকে কথা শোনায়, কিন্তু আজ যা বলতে চেয়েছে শাশ্বতী সেটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না বনলতা। আর যাই হোক, উনি লোভী নন। শাশ্বতীর কথা বলার আঘাতে তাই আজ মন একেবারেই ভেঙে গিয়েছিল বনলতার। কাউকে অবশ্য কিছু বলেননি তিনি এই নিয়ে। তবে বিকেলে ইরাবতী ওর গলার স্বর শুনেই বুঝতে পেরেছিল কিছু একটা হয়েছে। ওকে কিছুতেই বনলতা বলতে চাইছিলেন না কি হয়েছে, কিন্তু ইরাবতীও ছিল নাছোড়। শেষমেশ তাই বলেছিলেন। শুনে ইরাবতী বলেছে, এটা কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল অ্যাবিউজ। মনে করলে এই নিয়ে অভিযোগ করা যায়। সে তো আপনি করবেন না মাসিমা, কিন্তু জানেন তো শাশ্বতীকে একটা মেসেজ দেওয়া খুবই জরুরি। পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ করার কথা যে স্বপ্নেও ভাবতে পারেন না বনলতা, তা ইরাবতী জানে। তাই এখন জোর দিয়ে বলছে দুর্গাপুরে চলে যাওয়ার কথা। দুর্গাপুরে বনলতার মেয়ে অনিলিখা থাকে, কিন্তু ইরাবতী বললেও এক্ষুনি বনলতার পক্ষে কলকাতা থেকে দুর্গাপুরে চলে যাওয়া সম্ভব নয়। কলকাতায় তার 4 মাস থাকার সময় এখনও পূর্ণ হয়নি। তিনি এখন দুর্গাপুর যেতে চান শুনলেই শাশ্বতী প্রবল অশান্তি করবে, কারণ অর্কের অনেক কাজই বনলতাই করে দেন। বনলতা না থাকলে সেই কাজগুলো করতে হবে শাশ্বতীকেই। সময়ের আগেই বনলতা দুর্গাপুরে চলে যাওয়া তাই শাশ্বতী কিছুতেই মেনে নেবে না, অশান্তি করবেই। বনলতা অশান্তি চান না। এই শেষ বয়সে উনি জীবনে একটু শান্তি চান। বনলতার স্বামী জ্যোতির্ময় মারা যাবার পরে 3টে শহরে ছড়িয়ে গেছে বনলতার জীবন: কলকাতা, দুর্গাপুর আর পুরুলিয়া। কলকাতায় থাকে ছোট ছেলে অনিমিত্র, দুর্গাপুরে মেয়ে অনিলিখা, পুরুলিয়াতে বড় ছেলে অনিমিক। এই 3 শহরে 4 মাস করে থাকেন বলে মাঝে মাঝে বনলতা বুঝতেই পারে না যে ওর আসল বাড়ি কোথায়। জ্যোতির্ময় যে বাড়ি বানিয়েছিলেন সে বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে। 4 বছর আগে জ্যোতির্ময় মারা যাবার পরেই চিরকালের জন্য ছাতনা ছাড়তে হয়েছে বনলতাকে। তখন 3 ছেলেমেয়ের একই মত ছিল যে
চিকিৎসার সুব্যবস্থাহীন একটা গ্রামে একা একা বনলতা থাকা যাবে না। প্রথমে বনলতা ছাতনা ছাড়তে চাননি, বাড়ি বিক্রি করতে চাননি। ওই বাড়ির প্রতিটি ইট ছিল ওর কলিজার এক একটা টুকরো। প্রথমে তাই উনি জেদ করেছিলেন যে একাই থাকবেন গ্রামে। পরে ওর ভয় লাগতে শুরু করে। রাত বেরোতে হঠাৎ শরীর খারাপ হলে কি হবে, সেই ভয়। বনলতা বুঝতে পেরেছিলেন যে মনের একটা অংশ একা থাকতে চাইছে, কিন্তু আর একটা অংশের সাহসে কুলোচ্ছে না। তখনই শেষমেশ ছেলে মেয়েদের কথায় বনলতা রাজি হন। বাড়ি বিক্রি হয়। শুরু হয় 3 শহরে 4 মাস করে ওর যাযাবরের জীবন। 3 জায়গায় ওকে থাকতে হয় 3 রকমভাবে। ওরই ছেলে মেয়ে 3 জন, কিন্তু একজন আর একজনের মতো নয়। একজনের সংসারও নয় আর একজনের সংসারের মতো। 3 জায়গাতেই কিছু কিছু সুবিধে আছে, অসুবিধে আছে, অপমানও আছে। ইরাবতী এসব কিছু বোঝে না। ও ভাবছে বুঝি শাশ্বতী কেবল ও শত্রু। 1 বছর আগে ইরাবতীর সঙ্গে বনলতার পরিচয়ের পেছনে কিন্তু শাশ্বতীর একটা ভূমিকা ছিল। বড় একা লাগে নামে একটা এনজিওর হয়ে কাজ করে ইরাবতী। একটা কলেজে সমাজতত্ত্ব পড়ায়। এখনও বিয়ে করেনি, বাবা নেই ওর, মাকে নিয়ে একাই থাকে। কলকাতা শহরে একা একা থাকেন যেসব বৃদ্ধ বৃদ্ধারা, তাদের হয়ে কাজ করে, বড় একা লাগে। এইসব বয়স্ক মানুষদের ছেলে মেয়েদের অধিকাংশই উচ্চশিক্ষিত ও সফল, চাকরি করে বিদেশে। বছরে 1বার কি 2বার দেশে আসে ওরা। ইরাবতীদের সংস্থাটা এই সব মানুষদের নানা ধরনের পরিষেবা দেয়। ব্যাংকের কাজ করে দেওয়া, বাজার করে দেওয়া, ওষুধ এনে দেওয়া, এই ধরনের নানা কাজ এই সমস্ত একা থাকা বয়স্ক মানুষদের জন্য করে দেয় বড় একা লাগে সংস্থা। অবশ্য সম্পূর্ণ বিনামূল্যে করে না, এই জন্য প্রতি মাসে একটা অর্থমূল্য দিয়ে বড় একা লাগের সদস্য হতে হয়। ইরাবতীর কাছে বনলতা শুনেছেন যে এই সমস্ত মানুষদের সঙ্গে কেবলমাত্র গল্প করতেও কখনো কখনো ইরাবতীদের সংস্থার ছেলেমেয়েরা যায় তাদের সঙ্গ দিতে, যাতে বয়স্ক মানুষেরা এই পৃথিবীতে নিজেদের নিঃসঙ্গ ও অতিরিক্ত মনে না করেন। অনমিত্রদের কমপ্লেক্সে বড় একা লাগে একটা অনুষ্ঠান করেছিল, একটা সেমিনার। বৃদ্ধ বয়সে নিঃসঙ্গতার সঙ্গে লড়াই করা যাবে কিভাবে তা নিয়ে বক্তৃতা দিয়েছিলেন এক ডাক্তারবাবু। এই বক্তৃতা শুরুর আগে কিছু কথা বলতে এসেছিল ইরাবতী। সেদিন ছিল রবিবার। অনমিত্র আর শাশ্বতী দুজনেরই ছুটির দিন। শাশ্বতী জোর করেই বনলতাকে নিয়ে গিয়েছিল সেমিনারটায়। বলেছিল, আপনি তো প্রায় মন খারাপ করেন ছাতনার জন্য, সেমিনারটা শুনুন, কাজে লাগতেও পারে ওরা যেসব কথা বলবে সেই সব কথা। শাশ্বতী জোড়াজুড়িতেই সেমিনারটা শুনতে গিয়েছিলেন বনলতা। যে ডাক্তারবাবু মূল বক্তৃতা দিয়েছিলেন তার চেয়ে বনলতার অনেক বেশি ভালো লেগেছিল ইরাবতীর কথা। অনুষ্ঠান শেষ হলে উনি নিজেই গিয়ে আলাপ করেছিলেন ইরাবতীর সঙ্গে। বেশ কিছুক্ষণ কথা হয়েছিল দুজনের। নিজের ফোন নম্বর দিয়ে ইরাবতী বলেছিল, আপনাকে বড় একা লাগের সদস্য হতে হবে না মাসিমা, কিন্তু আমি আপনার সঙ্গে আছি। মন খারাপ করলে আপনি আমাকে জানাবেন অবশ্যই, আমিও আপনাকে ফোন করব। 1 বছর ধরে সত্যি নিয়মিত বনলতাকে ফোন করে গেছে ইরাবতী। প্রথম দিকে 2-3 দিন পর পর ফোন করত, এখন তো ফোন করে প্রতিদিন, 2 বেলায়। ওকে বারবার বলে, আপনি অতিরিক্ত নরম, পৃথিবী এতটা নরম নয় মাসিমা, এখানে নিজের উপস্থিতি একটু জানান দিতে হয়। ইরাবতী হয়তো ঠিকই বলে। পিছন ফিরে যখন নিজের জীবনটাকে দেখেন বনলতা, তখন তার মনে হয় বই কি, যেখানে যেখানে প্রতিবাদ করা উচিত ছিল উনি প্রতিবাদ করতে পারেননি।
বিয়ে হয়ে যখন জ্যোতির্ময়দের পুরুলিয়া সংসারে বনলতা আসেন, তখন তিনি 17 বছরের এক কিশোরী। শাশুড়ি তখন ওদের যৌথ পরিবারের কর্ত্রী। শ্বশুরমশাইকে দেখেননি বনলতা। ওর বিয়ের আগেই তিনি প্রয়াত হন। শ্বশুরের চাকরিটি করতেন ওর শাশুড়ি মা। জ্যোতির্ময়ের দাদা শক্তিময় পুরুলিয়ারই একটি স্কুলে পড়াতেন। জ্যোতির্ময় চাকরি করতেন ছাতনা স্কুলে। প্রতিদিন বাসে করে পুরুলিয়া থেকে 2 ঘন্টা দূরে ছাতনা স্কুলে সকালবেলা যেতেন আর সন্ধেবেলা ফিরতেন। 52 বছর বয়সে অবশেষে জ্যোতির্ময় ছাতনাতে ওদের নিজেদের বাড়ি করেন। ডেলি প্যাসেঞ্জারই বন্ধ হয়। ততদিনে ওদের জীবন অনেক দূর এগিয়ে গিয়েছিল। কষ্টের দিনগুলো অনেকখানি পেরিয়ে এসেছিলেন ওরা। অনিলিকা তখন প্রতিষ্ঠিত, চাকরি পেয়ে গেছে দুর্গাপুরের কলেজে। তবে অনিমিক আর অনমিত্র তখনও প্রতিষ্ঠা পায়নি। সদ্য এমএসসি পাশ করে তখন গবেষণা করছিল অনিমিক, আর অনমিত্র তখনও পড়ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজে। ও সকালবেলা ভাত খেয়ে কলেজে যেত, সন্ধেবেলা ফিরত। দুবেলা নিজের হাতেই তখন ভাত মেখে অনমিত্রকে খাইয়ে দিতেন বনলতা। তখন ওর বয়স 20। তাও 3 ছেলেমেয়ের মধ্যে অনিমিত্র চিরকালই ওর মায়ের হাতের রান্না খুব পছন্দ করে। ছাতনায় নিজেদের বাড়ি হওয়ার পরে তাই প্রাণ খুলে নানা রকমের পথ রেঁধে অনমিত্রকে খাওয়াতেন বনলতা। অনিলিকা আর অনিমিক তখন বাড়ির বাইরে। পুরুলিয়ায় যতদিন ছিলেন ততদিন নিজের খুশি মতো খাবার রান্না করে ছেলে মেয়েদের খাওয়াতে পারেননি বনলতা। তখন রান্নাঘরে একচ্ছত্র করতেছিলেন বনলতার যা অপর্ণা। পুরুলিয়ার দিনগুলো ছিল সত্যিই কষ্টের। জলের কষ্ট ছাতনাতেও হতো ঠিক, কিন্তু সে কষ্ট অবর্ণনীয় ছিল পুরুলিয়াতে। পুরুলিয়ায় বনলতাদের নিজেদের বাড়ি ছিল না, থাকতেন একটা ভাড়া বাড়িতে। সে বাড়িতে একটা কুয়ো ছিল। সে কুয়ো এপ্রিল মে মাসে একেবারে শুকিয়ে কাঠ হয়ে থাকত। এক বিন্দু জল দেখা যেত না। ওদের বাড়ি থেকে অনেক দূরে ছোট গলি, যেখানে বড় রাস্তায় গিয়ে মিশেছে, সেখানে ছিল একটা টাইম কল। সেই কলে দিনে 2 বার জল দেওয়া হতো মিউনিসিপ্যালিটি থেকে। বালতি ভরে ভরে সেই জল আনতে হতো বাড়িতে। খাবারের জল থেকে স্নান করার জল সবই জোগাড় করতে হতো এইভাবে। সারা বছর কুয়ো থেকে জল তুলতে হতো বনলতাকে। 2 জায়ের মধ্যে তিনি একটু শক্ত সামর্থ্য ছিলেন বলে এই কাজ করতে হতো তাকে। স্কুল শিক্ষকদের মাইনে তখন ছিল খুবই কম। জ্যোতির্ময়ীরা 2 ভাই যা মাইনে পেতেন তাতে রাঁধুনি রাখা ছিল বিলাসিতা। একটি মেয়ে ছিল ঠিকে কাজের, ভারতী। সে ঘর ঝাড়পোছ করা আর বাসন মাজার বাইরে কোনো কাজই করতো না। বনলতা অসুস্থ হলে যদি সে কোনো দিন জল তুলতো কুয়ো থেকে, তাহলে তাকে দিতে হতো বাড়তি টাকা। অবশ্য কুয়োর জল শেষ হয়ে গেলে তখন রাস্তার টাইম কল থেকে জল আনার কাজে বনলতাকে সাহায্য করত ভারতী। বাড়তি টাকা নিত সেজন্য। পুরুলিয়ায় থাকার সময় কেবল জল তুলতেই হতো যে বনলতাকে, তা নয়। গ্যাস তখনও আসেনি, রান্না হতো গুল দিয়ে। সে গুলও দিতে হতো বনলতাকে। মাঝে মাঝে খুব রাগ হতো বনলতার। মনে হতো সমস্ত ভারী কাজ কেন ওকেই কেবল করতে হবে, কেন অপর্ণা কিছু করবে না? রান্নাঘরেই বা কেন থাকবে অপর্ণার একচ্ছত্র অধিকার? জ্যোতির্ময়ের কাছে প্রায় রাত্রিবেলা নিজের ক্ষোভ উগড়ে দিতেন বনলতা। জ্যোতির্ময় ওকে বলতেন, এই পৃথিবীতে টিকে থাকতে গেলে একটু মেনে নিতে হয়। অকারণ অশান্তি করে লাভ হয় না গো। জয়েন্ট ফ্যামিলিতে থাকার সুবিধে অনেক, আলাদা হয়ে গেলে খরচ সামলানো খুব মুশকিল হবে। জানোই তো আমার মাইনের কি হাল, সবই তো বোঝো তুমি। মেনেই নিতেন তাই বনলতা। অবশ্য মেনে নিলেও ভেতরে ভেতরে যে ক্রুদ্ধ হতেন না এমনটা নয়। জমতে জমতে ক্ষোভ যখন প্রায় পাহাড়ের মতো হয়ে যেত, তখন উনি নীরব হয়ে যেতেন। কোনো কথা বলতেন না কারোর সঙ্গে,
দিনের পর দিন চুপ করে থেকে সমস্ত কাজ করে যেতেন। এটাই ছিল ওর প্রতিবাদের ভাষা। ইরাবতী এই সমস্ত কথা জানে, শুনেছে বনলতার কাছেই। ইরাবতী বারবার বলে, ভেতরের ক্ষোভ কখনো এভাবে পুষে রাখতে নেই, মনের ক্ষতি হয়। আপনার উচিত ছিল নিজেকে নিজের মতো প্রতিষ্ঠা করা। আপনি নিজের প্রতি সুবিচার করেননি। আজকের ঘটনার পর ইরাবতী তাই জোর দিয়ে ওকে বলেছে যে ওর উচিত দুর্গাপুরে চলে যাওয়া, শাশ্বতীকে বুঝিয়ে দেওয়া যে বনলতাকে যা খুশি ও বলতে পারে না। বনলতা শাশ্বতীর কথায় আহত হয়েছেন ঠিক, কিন্তু দুর্গাপুরে যেতে ওর ইচ্ছে করছে না। অনিলিখার স্বামী শুভব্রত ডিএসপির ডাক্তার। বিধাননগরে ওদের চমৎকার সাজানো গোছানো বাংলো। ওদের একমাত্র মেয়ে বনলতার নাতনি শুভলিকা আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে। দেশে আসে মাত্র বছরে একবার। দুর্গাপুরে অনিলিখার বাড়িতে গেলে তাই সারাদিন প্রায় একাই থাকতে হয় বনলতাকে। একজন রাঁধুনি, দুজন কাজের লোক আছে অনিলিখার, তাই কাজও কিছু করতে হয় না বনলতাকে। সময় কাটানোই বড় একটা সমস্যা হয়ে যায় ওর। সারাদিন কত আর টিভি দেখা যায়? কলকাতায় অর্কত দেখাশোনা করতেই অনেকক্ষণ সময় যায় বনলতার। দুবেলা রাঁধুনিকে কী কী রান্না করতে হবে সেসবও তো বলে দেন উনি। হোক না, কি বলতে হবে তা শাশ্বতীর ঠিক করা। নিজের কাজের একটা পরিবেশ তো পান এখানে বনলতা। অকর্মণ্য বসে তো থাকতে হয় না। এই তো অনেক, দুর্গাপুরে এটুকুও পাবেন না। তাই দুর্গাপুর চলে গেলে উনি যে খুব ভালো থাকবেন তা তো নয়। এই কথাটা ইরাবতীকে কিছুতেই বুঝিয়ে উঠতে পারেন না বনলতা। তবে ইরাবতীর কথা শুনতে শুনতে একটা জিনিস করতে ইচ্ছে করছে বনলতার। উনি অনমিত্রকে একবার বলবেন যে শাশ্বতী ছুতোয় নাতোয় মাঝে মাঝেই এভাবে ওকে অপমান করে। ওর খুব কষ্ট হয়। এই বয়সে কি এত অপমান ওর প্রাপ্য? রাতে খাবারের শেষে লিভিং রুমে বসে কিছুক্ষণ টিভি দেখে অনমিত্র। তখন নিজেদের ঘরে অর্কর স্কুলের ব্যাগপত্র গোছায় শাশ্বতী। বনলতা ঠিক করলেন এই সময়টাতেই অনমিত্রকে ওর ক্ষোভটুকু জানাবেন। এক মনে টিভিতে খবর দেখছিল অনমিত্র। খানিকটা সংকোচের সঙ্গেই বনলতা ওর পাশে বসে বললেন, খোকা, বলি তোর সঙ্গে না আমার একটা কথা আছে। বলো। আমি আজ কুমড়ো ফুল ভাজা করতে ভুলে গেছি বলে শাশ্বতী খুব বিশ্রীভাবে আমাকে অপমান করেছে রে। ও তো ওরকম একটু আধটু বলেই, তুমি জানো তো মা, আমাকেও বলে। এত গায়ে মেখো না ওসব কথা। সারা জীবন সংসারের জন্য কী না করেছি বল? নিজের কথা কখনো ভেবেছি? তাই কেউ যদি ইঙ্গিতে বলতে চায় আমি লোভী, বড় কষ্ট হয় রে, বড় কষ্ট হয়। টিভির থেকে চোখ না সরিয়েই অনমিত্র বলল, সব কথা অত ধরতে নেই মা। আর তোমার যদি এখানে থাকতে অসুবিধে হচ্ছে তাহলে আমি একটা সাজেশন দিচ্ছি। তুমি কয়েক বছর 6 মাস করে দুর্গাপুর আর পুরুলিয়ায় থাকো। এখানে থাকতে হবে না তোমাকে, তাহলেই তফাৎটা বুঝবে। অফিসে আজ কণা মাত্র রেস্ট পাইনি আমি। এখন এই ঝামেলা একদম ভালো লাগছে না মা, তুমি এখান থেকে যাও। এ কি বলছে অনমিত্র? কত সহজে ওকে বলে দিল দুর্গাপুর কিংবা পুরুলিয়ায় থাকো, এখানে থাকতে হবে না। অনমিত্রর সংসারে ওর কি তাহলে কোনো মূল্য নেই? দু চোখ জলে ভরে এলো বনলতার। দেখুন, এরপর আর একটা দিনও আপনি এখানে থাকলে সেটা ঠিক হবে না। আপনার ছেলে এতখানি ইনসেনসিটিভ, এটা আমি ভাবতেও পারিনি। ইরাবতী, গতকালের ঘটনা শুনে এই হলো ওর প্রতিক্রিয়া। বনলতা বললেন, অনিমিকেরা বেড়াতে গেছে,
কাজেই এখন পুরুলিয়া যাওয়া যাবে না গো মেয়ে। আর দুর্গাপুরে গেলে তোমার মনে হচ্ছে আমি হয়তো এখানের চেয়ে ভালো থাকবো, কিন্তু কিন্তু সেটা হবে না। ওখানে আমার কোনো কাজই থাকে না, আমি পুতুলের মতো বসে থাকি, সময় কাটতে চায় না গো। এতখানি অপমান আপনি তাহলে মেনে নেবেন? আত্মসম্মান থাকা কোনো মানুষ এভাবে অপমান মেনে নেয় না মাসিমা। আপনি যদি চান তাহলে আমি কিন্তু বৃদ্ধাশ্রমে আপনার থাকার ব্যবস্থা করতে পারি। আপনার জমানো যা টাকা আছে আর MIS পেনশন বাবদ যা পান তাতে হয়ে যাবে। অনেকখানি স্বাধীনভাবে সম্মানের সঙ্গে বেঁচে থাকবেন বাকি জীবন। ভেবে দেখুন, আমি কিন্তু সিরিয়াসলি বললাম। বৃদ্ধাশ্রমে থাকার কথা তো কোনো দিনই ভাবেননি বনলতা। বেঁচে থাকার জন্য উনি তো একটাই সংসার চেয়েছেন চিরকাল। কিন্তু ইরাবতীর কথা শুনে এখন হঠাৎই মনে হচ্ছে জীবনের শেষ কটা দিন বৃদ্ধাশ্রমে থাকলে হয়তো সত্যি আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবেন, স্বাধীনভাবে থাকতে পারবেন। অবশ্য ছেলেমেয়েরা ওর এই সিদ্ধান্ত মেনে নেবে কি না সে বড় এক প্রশ্ন। ওরা মেনে না নিলে ইরাবতী যেমন বলে তেমন নিজের মতকে জোরের সঙ্গে প্রতিষ্ঠা দিতে হবে ওকে। জানাতে হবে যে এটা ওর সিদ্ধান্ত, এর নড়নচড়ন হবে না। উনি চুপ করে আছেন দেখে ইরাবতী আবার বলল, কি হলো মাসিমা, কিছু বলছেন না কেন? বনলতা বললেন, আমাকে আমাকে একটু ভাবতে দাও। এটা তো বড় সিদ্ধান্ত, তোমাকে একটু ভেবে জানাই মা। দুদিন ধরে নানা কিছু ভেবে অবশেষে বনলতা সিদ্ধান্ত নিলেন যে বৃদ্ধাশ্রমেই চলে যাবেন উনি। সংসারের মায়া ত্যাগ করার সময় এবার এসেছে। সময় এসেছে একটু নিজের মতো বাঁচার। জমানো যে টাকা আছে তা 3 ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দেবেন ভেবেছিলেন। আজ যদি সে টাকা নিজের প্রয়োজনের জন্যই খরচ করেন তাহলে তা অন্যায় হবে না। সারা জীবন ধরে সংসারের জন্য একের পর এক ত্যাগ আর কষ্ট স্বীকার করেই গেছেন উনি। ইরাবতী ঠিকই বলেছে, আজ অন্তত একটু সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার ওর আছে। ইরাবতীকে উনি জানিয়েও দিয়েছেন ওর সিদ্ধান্তের কথা। বৃদ্ধাশ্রমে গেলেই অবশ্য ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়ার কথা উনি ভাবছেন না। যখন যেমন ইচ্ছে হবে 3 ছেলে মেয়ের কাছে উনি চলে যাবেন। কিন্তু এই 4 মাসের নিয়মমাফিক জেলখানায় আর বন্দি থাকবেন না। বনলতা ঠিক করলেন একটা চিঠি লিখে ওর সিদ্ধান্তের কথা প্রথমে অনুমিত্রকে জানাবেন। তারপর এই একই চিঠি পাঠিয়ে দেবেন অনিলিখা আর অনিমিককে। মুখে এত কথা গুছিয়ে বলে উঠতে পারবেন না উনি। ঠিক করলেন চিঠি লিখে রাত্রিবেলা যখন টিভি দেখবে অনুমিত্র তখন ওর হাতে সে চিঠি তুলে দেবেন বনলতা। দুপুরবেলা বসে বসে চিঠিটা লিখলেন বনলতা। বেশ লম্বা হলো চিঠিটা। ওর ছোটোবেলার কথা, বিয়ের কথা, পুরুলিয়া আর ছাতনার সংসারের অভিজ্ঞতা সবই লিখলেন। শেষে লিখলেন ওর সিদ্ধান্তের কথা, কেন এই সিদ্ধান্ত নিয়েছেন সে কথাও লিখলেন। যে যখনই ওর অর্ককে দেখতে ইচ্ছে করবে উনি চলে আসবেন এখানে। বসে বসে টিভি দেখছে অনুমিত্র। হঠাৎ গিয়ে ওর হাতে চিঠি দিতে কেমন যেন সংকোচ হচ্ছে বনলতার। উনি ঠিক করলেন প্রথমে ওকে গিয়ে বলবেন যে উনি ওকে একটা চিঠি দিতে চান। তারপরে ওর ঘরে ফিরে এসে কার্ডবোর্ডের ভেতরে লুকিয়ে রাখা চিঠিটা নিয়ে গিয়ে সেটা দেবেন অনুমিত্রকে। মন শক্ত করে বনলতা গিয়ে দাঁড়ালেন অনুমিত্রর সামনে। উনি ওর সামনে গিয়ে দাঁড়াতেই অনুমিত্র বলল, মা, আজ অফিস থেকে ফেরার সময় দেখলাম ইলিশ উঠে গেছে বাজারে। কাল ভাবছি একটা ইলিশ নিয়ে ফিরব। ভাপাটা কিন্তু তুমিই করো, কৃষ্ণার হাতে ছেড়ো না কিন্তু। ওর হাতের ইলিশ ভাপা খেতে চাইছে অনুমিত্র। শুনেই বুকে কেমন যেন একটা উথাল পাতাল শুরু হলো বনলতার। ওর মনে পড়ে যেতে থাকলো কিভাবে ছাতনার বাড়িতে কাঁটা বেচে বেচে নিজের হাতে ইলিশ খাইয়ে দিতেন অনুমিত্রকে। মনে পড়তেই
চোখ ভরে এলো জলে। উনি বললেন, আমি করব রে, আমি করব, কৃষ্ণার হাতে ছাড়বো না। তুই দেখিস, খুব ভালো করে যত্ন করে তোর জন্য রান্না করব। ইরাবতী ইতিমধ্যে 2-3টে বৃদ্ধাশ্রমের খোঁজ বনলতাকে দিয়েছে। কাল নিশ্চয়ই জানতে চাইবে বনলতা ওর সিদ্ধান্ত সবাইকে জানিয়েছেন কিনা। যখন জানাবে যে বনলতা ওর সিদ্ধান্ত পাল্টে নিয়েছে, নিশ্চয়ই আবারও বলবে। আত্মসম্মান থাকা কোনো মানুষ কিন্তু অপমান ভুলে যেতে পারে না। কিন্তু কি বলবেন ইরাবতীকে তখন বনলতা? হয়তো কিছুই বলতে পারবেন না। কথার পিঠে কথা বলতে উনি পারেন না। পারলে হয়তো বলতেন, আর কেউ না পারলেও মা অপমান ভুলে যেতে পারে। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।